নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে সিরিজ আকারে আমরা সবগুলো ক্লাস আমাদেরকে কমপ্লিট করাই দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ক্লাস। সবাই খুব গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবা। তবে 1.5 মিনিটের একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনের পর আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আজকে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে নাউন। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে আবার গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটা হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে নাউন থেকে, এবং এরপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব এগুলো থেকে তুলনামূলক খুবই কম প্রশ্ন আসে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নাউন। আর ভার্ব তো এক্সট্রা করে পড়া লাগে না, কারণ ওইটা আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা রাইট ফ্রম ভার্বে আমরা দেখবো। সো ওইটার জন্য এক্সট্রা করে আমরা টাইম আমাদের দেওয়ার প্রয়োজন নাই। নাউন অংশটুকুর সাথে আবার ডিটারমাইনার যে অংশটুকু সেটা জড়িত। তাই একই সাথে আমরা নাউন এবং ডিটারমাইনার এটাকে একসাথে আমরা শেষ করার চেষ্টা করবো। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন জাস্ট আমরা ততটুকুই দেখবো। শুরুতেই বলে রাখি নাউন কত প্রকার। আচ্ছা, কিভাবে প্রশ্ন আসে সেটাকে বলে রাখি। শোনো, তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি অমুক নাউন, তমুক নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমাকে চিনতে বলা হবে। আর আরেকটা বলা হবে ডিটারমাইনার থেকে প্রশ্ন আসবে। তো আমরা সবকিছুই দেখবো। তবে শুরুতে বলে রাখি যে নাউনের প্রকারভেদ মুখস্থ করার দরকার নাই। এখন বেসিক তৈরি করার স্বার্থে আমি তোমাদেরকে কিছু কথা বলতেছি, বাট এত বেশি প্রয়োজন নাই। শুরুতে মনে রাখতে হবে যে নাউন হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, এগুলো তো আমাদের পড়ার দরকার নাই। তো অ্যাবস্ট্রাক্ট একটা, এখন এই যে কনক্রিট আছে এইটার মধ্যে আবার চারটা ভাগ আছে, ঠিক আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। তো এখন এই চারটা আর এই অ্যাবস্ট্রাক্ট মোটমাট হয়ে গেল 5টা, ঠিক আছে? তাহলে চলো পড়া শুরু করি। শোনো, কথা হইতেছে যে আমি এই যে আমাদের বইয়ে সুন্দর করে কিন্তু লিখে রাখছি, আমাদের এই বইটা এইগুলো আমাদের বই থেকেই পড়বো। তো এই বইয়ে খুব সুন্দর করে কৌশল করে সবকিছু উপস্থাপন করা আছে। যারা নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে, তাহলে আমাদের যে বইটা, কোচিং এর যে বইটা, এই বইটা নিয়ে নিতে পারবা। এটা অনেক ভালো করে তৈরি করা হয়েছে তোমাদের জন্য। এটা তোমাদের জন্য অনেক হেল্প করবে, এখান থেকে নিয়ে নিতে পারো। এই বইগুলোতে জাস্ট ট্রিক্স, হ্যাকস সবগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যাতে করে তোমাদের জন্য এটা ভালো হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন কথা হইতেছে এখানে কি লেখা আছে, বলা আছে যে এই যে প্রপার নাউন, কমন নাউন, এগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। তো এগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় সাধারণত আসে না। কিছু এক্সেপশন আছে যে প্রপার নাউন কখনো কখনো কমন নাউন হয়ে যায়, কমন নাউন কখনো কখনো কালেক্টিভ নাউনের মতো আচরণ করে। তো এগুলো থেকে প্রশ্ন আসে, তা আমাদেরকে ওইগুলোতে বেশি ফোকাস দিতে হবে। তারপরে শুরুতে চলো একটু আমরা দেখে নিই প্রপার নাউন আসলে কি। প্রপার নাউন সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কিছুর, আমি কোথা থেকে শুরু করবো, আচ্ছা এই যে এই জায়গা থেকে, কোনো কিছুর নাম, এটাই হইতেছে প্রপার নাউন, ঠিক আছে? প্রপার। এখন প্রপার নাউনটা বড় হাতে থাকে। সব থেকে বড় উপায় চেনার হচ্ছে এটা বড় হাতে থাকে, কারণ কোনো কিছুর যে নামটা, সেই নামটা যেমন ঢাকা বড় হাতে লিখি, বাংলাদেশ বড় হাতে লিখি, নিলয় বড় হাতে লিখতেছি। তো এই যে বড় হাতের লিখা যে নামগুলা, সেগুলোকে আমরা কিন্তু প্রপার নাউন বলতেছি। অনেকে এটা বলে যে ভাইয়া এই জিনিসটার নাম তো টেবিল, তো এটা হয়তো একটা নাম, কিন্তু এটা প্রপার নাউন না। ওই টেবিলের নাম যদি হতো শঙ্কর টেবিল, তাহলে ওই শঙ্করটা হয়তো প্রপার নাউন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেটা টেবিল তো আমরা কোনো জায়গায় বড় হাতে লিখবো, দেয়ার আর ম্যানি চেয়ারস অ্যান্ড টেবিলস ইন আওয়ার ক্লাসরুম, তো এখানে কি টেবিল বড় হাতে লিখো না তো। সো এটা প্রপার নাউন নয়। সিম্পল জিনিস, প্রপার নাউন নিয়ে এখানে আর কোনো কথা বলার দরকার নেই। এখানে কি দেওয়া আছে, বাংলাদেশ, সুমাইয়া, ওবামা, মিঠুন, এগুলো হইতেছে প্রপার নাউন। আচ্ছা, ঠিক আছে। তবে প্রপার নাউন কখনো কখনো কিন্তু কমন নাউনের মতো আচরণ করে। কিরকম করে দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো। প্রপার নাউন কখনো কখনো কমন নাউনের মতো আচরণ করে। যেমন হচ্ছে এখানে কি বলছে, নজরুল ইজ দ্য শিয়ালি অফ বাংলাদেশ। নজরুল হলো বাংলাদেশের শিয়ালি।
তো শিয়ালি আসলে কি, ইনিও একজন কবি। তো ওইটাকে তুলনা করা হয়েছে যে নজরুল আমার, মানে আমি বিষয়টা তোমাদের সামনে একটু সুন্দর করে করতেছি। ধরো যে বাংলাদেশের একজন আহ, আহ, ফুটবলার আছে, নাম হচ্ছে সালাউদ্দিন। তো উনি খুব সুন্দর ফুটবল খেলে, একদম মেসির মতো ড্রিবল করে। তো আমরা যদি বলি যে বাহ, সালাউদ্দিন হইতেছে বাংলাদেশের মেসি, সালাউদ্দিন হইতেছে বাংলাদেশের মেসি। তো এখন মেসি এটা কিন্তু ছিল প্রপার নাউন, তাই কি না? বা হচ্ছে এই যে সালাউদ্দিন, এটা কি ছিল? প্রপার নাউন। কিন্তু যখন আমরা এইভাবে কথাটা বললাম, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, তো এই যে আমরা শেলি, তারপর আব্রাহাম লিঙ্কন, এই যে কথাগুলো বলতেছি, মেসি কিন্তু এমনি সময় প্রপার নাউন ছিল, কিন্তু এখন সে কি হয়ে যাবে? এখন সে হয়ে যাবে কমন নাউন। কথা বোঝা গেছে? যেমন ধরো যে একটা ছেলে নাম হচ্ছে রাজু, রাজু। আচ্ছা, আর হিরো আলম, যে হিরো আলম হইতেছে একটা প্রপার নাউন, তাই না? ওইটা তো একটা নাম। এখন এই রাজুও পাগলামো করে, বেসুরা গান গায়, হ্যাঁ, ওই যে হিরো আলমের মতো পাগলামো করে। তো আমরা যদি বলি যে রাজু হলো আমাদের গ্রামের হিরো আলম, এখন এই হিরো আলমটা কি হয়ে যাবে? এটা কি প্রপার নাউন থাকবে? না, এটা এখন কমন নাউন হয়ে যাবে। আশা করি তোমাকে বুঝাতে পারছি। ঠিক তেমনই নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। তো দ্যাটস ইট। তাহলে প্রপার নাউন কখন কখন কমন নাউন হলো তুমি কি বুঝতে পারলা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখি নিচের এগুলো একটু তোমরা হচ্ছে করে দেখে নিও। একই নামের অনেককে বোঝালে নির্দিষ্ট করার জন্য তার পূর্বে দা বসে। যেমন আই নো দ্য মামুন অফ আওয়ার ভিলেজ, আমি আমাদের গ্রামের মামুনকে চিনি, মানে নির্দিষ্ট করার জন্য। মামুন তো অনেকেই আছে, বাট আমাদের গ্রামের যে মামুনটা, ওই জন্য এটাকে দা দ্বারা করছে। তারপরে দেয়ার আর টু নাহিনস ইন মাই ক্লাস, আমার ক্লাসে 2জন নাহিন আছে। তো 2জন নাহিন, এই জন্য হচ্ছে টু নাহিনস করছে, প্লুরাল করে দিছে, বুঝছো? আচ্ছা, আমরা এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রপার নাউন কখনো কখনো কমন নাউন হচ্ছে, কমন নাউন কখনো কখনো ইত্যাদি ইত্যাদি নাউনে কনভার্ট করতেছে। একদম লাস্টে আমরা এগুলো একসাথে পড়বো, বুঝছো? আপাতত তো তোমাদেরকে বুঝে দিচ্ছি, লাস্টে এই জিনিসগুলো আবার একসাথে তোমাদেরকে দেখাই দিব, তাতে করে তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এরপর দেখো কমন নাউন কি জিনিস ভাই। শোনো, কমন নাউন মানে হইতেছে এমন একটা নাম যে নাম ধরে দুনিয়ার সব কিছুকে তুমি বলতে পারবা। যেমন হচ্ছে ব্যাগ, মানে হচ্ছে দুনিয়ার সকল ব্যাগ। মা, পৃথিবীর সকল মা। বাবা, পৃথিবীর সকল বাবা। ফোন, পৃথিবীর সকল ফোন। পেন, পৃথিবীর সকল পেন। তো এইগুলো হইতেছে কমন। কমন মানে হইতেছে সাধারণ, কমন ভাবে বলা, সাধারণভাবে বলা। যেমন টেবিলকে আমি সাধারণভাবে টেবিলই বলতে পারি, কিন্তু এটার নাম যখন শঙ্কর টেবিল হয়ে যায় তখন সেটা প্রপার নাউন হয়ে যায়, যেটা দ্বারা দুনিয়ার সকলকে ডাকা যায়, মানে দুনিয়ার সকল কিছুকে ডাকা যায়। যেমন হইতেছে পর্দা, পর্দা মানে পৃথিবীর সকল পর্দা। তো এইগুলো হইতেছে কমন নাউন। এটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছি। কথা বোঝা গেছে? কিন্তু সমস্যা কি হলো জানো? সমস্যা হচ্ছে যে কমন নাউন কখনো কখনো এই অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তিত হয়। কমন নাউন কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তিত হয়। কিভাবে? মুখস্থ করা লাগবে না, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দ্য মাদার ইন হার অ্যারোজ। ধরো যে আমি এটাকে একটু বাংলা করে দিচ্ছি। তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো, তার মধ্যে কবিত্ব জেগে উঠলো, তার মধ্যে তোমার মধ্যে পশুত্বকে দমন করো। তো এই যে দেখতে পারতেছো যে মাদার, এটা কিন্তু ছিল আগে কমন নাউন, কিন্তু এখানে কি হয়ে গেছে? মাতৃত্ব, এটা কিন্তু একটা গুণ হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা বিস্তারিত পরে পড়বো। আপাতত মনে রাখো, একটু একটু ছোট ধারণা দিয়ে রাখি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, একটু ছোট ধারণা দিয়ে রাখি, একটু মাথা ঠান্ডা করে শোনো। শোনো, অ্যাবস্ট্রাক্ট নাউন হইতেছে নাউনের মধ্যে এমন একটা প্রকারভেদ, ও সব থেকে আলাদা। ওই যে দেখলাম না, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা শুরুতে দুই ভাগে ভাগ ছিল, কিন্তু কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টকে তুমি ছুতে পারবা না, জাস্ট তুমি অনুভব করতে পারবা, এটাকে ছুতে ছুতে পারবা না। যেমন চ্যারিটি, এটাকে ছোঁয়া যায় না। লাভ, ছোঁয়া যায় না। বুঝতে পারছো? তো অ্যাবস্ট্রাক্ট নাউন এই জন্য সব থেকে আলাদা, এটাকে তুমি ছুতে পারবা না। এখন এমনি সময় মাদার যখন ছিল, মাদার ছিল কমন নাউন, কারণ মা মানে হচ্ছে পৃথিবীর সব মা। কিন্তু যখন বললাম দ্য মাদার ইন হার অ্যারোস, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, তখন মাতৃত্ব একটা গুণ বুঝাচ্ছে, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। বুঝতে পারছো? তখন আর ওই দ্য মাদার ইন হার, ওইখানে মাদার শব্দের অর্থ মা নাই, তখন ওইটা মাতৃত্ব হয়ে গেছে। ঠিক তেমনি কবিত্ব, পশুত্ব। বিস্ট মানে পশু, পৃথিবীর সকল পশুকে বোঝায়, কমন নাউন। কিন্তু যখন বলতেছে চেক দ্য বিস্ট ইনসাইড ইউ, তোমার মধ্যের পশুত্বকে দমন করো, তখন পশুত্ব একটা গুণ হয়ে গেছে, দোষ বা গুণ যাই হোক না কেন, যেটাকে আমরা ছুতে পারি না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, জাস্ট আমরা অনুভব করতে পারি। পরবর্তীতে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে পরিপূর্ণভাবে আরও জানবো, তখন তোমরা জিনিসটা ক্লিয়ার হবা। যাই হোক, কমন নাউন যে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তিত হতে পারে, এতটুকু তো জানছো, এতটুকু জানলেই হবে। আচ্ছা, এরপরে আসো, খুবই সিম্পল বিষয়, এগুলো আমি একটু টেনে যাচ্ছি। হ্যাঁ, এই যে এই এমসিকিউ গুলো আমি একটু তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যেই বই আছে তোমরা খোলো, খুলে ওইখান থেকে প্র্যাকটিস করো। তোমাদের কাছে যেই বই আছে সব জায়গাতেই পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, কমন নাউন প্র্যাকটিস তোমরা করে নিও, আমি এখানে তোমাদেরকে দেখাইলাম না। যেমন এখানে কি বলছে দেখো তো, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, অনেক শক্তি আছে। তো এলিফ্যান্ট এখানে কি? অবশ্যই এলিফ্যান্ট মানে পৃথিবীর সকল এলিফ্যান্ট বোঝাচ্ছে, কমন নাউন। তারপর হচ্ছে আমরা এখান থেকে আরেকটা যদি দেখি,
এই যে নিচের কোনটা কমন নাউন? দেখো শামীম, এটা তো প্রপার নাউন, এটা তো হইতে পারে না। ক্লাস, ক্লাস অনেক একসাথে বুঝাইতেছে, অনেক স্টুডেন্ট একসাথে করে ক্লাস গঠিত হয়, সো এটা কালেকটিভ। কালেকটিভ শেখানোর পরে তুমি বুঝতে পারবা। তো এই যে পুপিলস মানে ছাত্র, ছাত্র পৃথিবীর সকল ছাত্রকে বোঝাচ্ছে। স্টুডেন্ট মানেও ছাত্র, তুমি বলতে পারবা স্টুডেন্ট, স্টুডেন্টও কমন নাউন, বুঝতে পারছো? পৃথিবীর সকল স্টুডেন্টকে বোঝায়, বুঝছো? আচ্ছা সিটি, পৃথিবীর এই যে সিটি, দেখো এটা কমন নাউন, সিটি পৃথিবীর সকল সিটিকে বোঝাচ্ছে। তবে সুমাইয়া কিন্তু কমন নাউন না, এটা কিন্তু প্রপার নাউন। বাট যখন স্টুডেন্ট বলা হচ্ছে পৃথিবীর সকল স্টুডেন্ট বোঝাচ্ছে, সো এটা হচ্ছে কমন নাউন। সুমাইয়া বলে কি পৃথিবীর সকল সুমাইয়াকে বোঝানো হয়? না, একজনকে আমরা টার্গেট করে বুঝাইতেছি, আমাদের ক্লাসে যে সুমাইয়া আছে তার তার কথা বুঝাইতেছি। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন একটু নিচের দিকে আসো, আমরা একটু কালেকটিভ নাউন আলোচনা করি। দেখো কালেকটিভ নাউন কি জানো? এটার নাম থেকে মনে রাখতে পারবা, কালেকটিভ, সামগ্রিক। অনেককে একসাথে যখন একটা বোঝানো হয় তখন সেটাকে কালেকটিভ বলা হচ্ছে। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই দিই, ধরো যে আর্মি, অনেক একসাথে একটা আর্মি গঠিত হয়। সৈন্যদল, গবাদি পশুর পাল, ক্যাটেল, অনেকগুলো গবাদি পশু একত্রে একটা পাল গঠিত হয়, একটা দল গঠিত হয়। তারপরে ক্রাউড, জনতা, অনেকগুলা মানুষ একসাথে একটা জনতা, একটা ক্রাউড গঠিত হয়, বুঝতে পারছো? তারপর কমিটি মানে সমিতি, তারপরে হচ্ছে জনসাধারণ, তারপরে বিচারক দল, জুরি মানে বিচারক দল, তারপর হইতেছে গরুর পাল, শ্রেণী, এলিট মানে মান্য লোক, শ্রোতা, দল, পার্টি, গ্রন্থাগার, সভা, দল, ফ্লক মানে পাল। তো দল, পাল, সমিতি, কমিটি, এই সবগুলো হইতেছে কালেকটিভ নাউন। অর্থাৎ যেখানে অনেকগুলো একসাথে একটা গঠিত হবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কালেকটিভ বা সামগ্রিকভাবে গঠিত হয়েছে যখন। কথা বোঝা গেছে? সামষ্টিক। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন কালেকটিভ নাউন কোনো বাক্যের মধ্যে সাবজেক্টিভ। আচ্ছা এখন বলি, কালেকটিভ নাউনও কখনো কখনো পরিবর্তিত হইতে পারে। কখন পরিবর্তিত হইতে পারে আমরা একটু পরে দেখবো। আপাতত তুমি খালি একটু খেয়াল করো তো, এখানে কি কোনো জায়গায় বলা আছে যে এখানে কোনো জায়গায় প্লুরাল করা আছে? আর্মিস করা আছে, তারপর হচ্ছে ক্যাটেলস করা আছে? না, এগুলো প্লুরাল করা নাই। এস সংযুক্ত করে কমিটিস, জুরিস, এগুলো করা নাই। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখো, করা নাই, পরে দেখতেছি। আচ্ছা এবার আসো, দেখো জুরি যে বিচারক সভা আছে না, এটা কিন্তু এমনি সময় সিঙ্গুলার হিসেবে ধরা হবে। এখানে এমসিকিউটা একটু দেখো, যে দ্য জুরি ইজ গোয়িং টু টেক আ ডিসিশন, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিচারক সভা, বুঝছো? এটা একটা দল, বিচারক সভা, যেখানে হচ্ছে বিচার করা হচ্ছে। আচ্ছা এখন কথা হইতেছে যে এটা এমনি সময় ইজ ইউজ হচ্ছে, কিন্তু ইজ দিচ্ছে, ইজ মানে সিঙ্গুলার হিসেবে ধরতেছে। কিন্তু যখন বলছে দ্য জুরি ডিভাইডেড, বিভক্ত হয়ে গেছে, তাহলে বিভক্ত হয়ে অনেকগুলো খণ্ডে পরিণত হয়েছে না? তাহলে এটা এখন কি আর সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হবে। এই জন্য এই একই জিনিস একবার ইজ হচ্ছে, একবার দেখো প্লুরাল হয়ে গেছে। অয়ার, অয়ার কিন্তু হচ্ছে প্লুরাল ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমার যে ক্লাসটা আছে ওইটা করলে বুঝতে পারবা। তা এখন দেখো দ্য জুরি অয়ার হচ্ছে, এটা কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ডিভাইড হয়ে অনেকগুলো হয়ে গেছে তাই এটা অয়ার হয়ে গেছে, প্লুরাল ভার্ব নিছে। বুঝতে পারছো? আমার যে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাসটা আছে ওইটা দেখলে তুমি বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখো তো, হোয়াট কাইন্ড অফ নাউন অফ দ্য ওয়ার্ড ক্যাটেল ইজ, এই যে এগুলো দেখছি আমরা, এগুলো মুখস্থ করছি, আর কিছু বলার নাই। এই যে ক্যাটেল, এই যে দেখো তোমাদের এইখানে ছিল ক্যাটেল, দেখছো? সব কমন পাবে এর মধ্যেই। আচ্ছা কালেকটিভ নাউন কখনো কখনো কিন্তু চেঞ্জ হয়, ওইটা আমরা পরে দেখবো। তো এর মধ্যে আমাদের প্র্যাকটিস করার কিছু নেই। এখানে বলছে ওই শব্দগুলো দিছে, যে গ্যাং শব্দগুলো দিছে, দিয়ে বলতেছে যে এটা কোন নাউন। তো তুমি তো এগুলো পড়ছো, ওই ছকটা একটু মুখস্থ করে নিবা, বুঝছো? নাহলে তো তুমি পারবা না। যদি তোমার ওখানে ফ্লক বলে, ফ্লক মানে কি তুমি জানো না, ফ্লক মানে পাল, তুমি জানো না, তাহলে পাল যদি না জানো তাহলে তুমি হচ্ছে আনসার কিভাবে করবা যেটা কালেকটিভ নাউন, রাইট? আচ্ছা তাই ওই ছকটা কিন্তু তোমরা দেখে নিবা। আচ্ছা ম্যাটেরিয়াল নাউন, এটা নিয়ে একটা বড় ধরনের প্রবলেম তোমরা ফেস করো। কোনটা কোন নাউনে কনভার্ট হচ্ছে এটা মাথার মধ্যে এখনই এত প্রেশার নেওয়ার দরকার নেই। আমি বলছি না লাস্টেই সবকিছু তোমাদের জন্য একসাথে করে দেবো। আচ্ছা এখন দেখো ম্যাটেরিয়াল নাউন কি জিনিস, শোনো, শব্দটা সবসময় মাথায় রাখবা, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে উপকরণ। আচ্ছা কোনো একটা রেসিপি করতে লাগলে ম্যাটেরিয়াল কি কি লাগে? তোমরা অনেকেই ভুল করে থাকো যে কোন একটা বস্তু, জাস্ট লাইক এই যে এই বক্সটা, বস্তু দেখলে মনে করো যে এটা মনে হয় ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। না, ম্যাটেরিয়াল নাউন মনে হইতেছে উপকরণ। যেমন তুমি খিচুড়িকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা না, কিন্তু খিচুড়ি তৈরি করতে যে যে উপকরণ লাগে, চাল, ডাল, পানি, এগুলোকে তুমি ম্যাটেরিয়াল বলতে পারবা। তুমি একটা বেঞ্চকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা না, কিন্তু এই বেঞ্চ তৈরি করতে যে উড বা কাঠ লাগছে তুমি সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা। তুমি একটা ইয়ারিংকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা না, কিন্তু ইয়ারিং তৈরি করতে যে গোল্ড লাগছে সেই গোল্ডটাকে তুমি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা। তুমি একটা দাকে চিনো তো, দা, কাস্তে, এগুলো চিনো না? ওইটাকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা না, কিন্তু ওইটা তৈরি করতে যে লোহা লাগছে এই ম্যাটেরিয়ালকে সবসময় তোমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা। তো তোমরা বস্তু দেখলে অনেক সময় ম্যাটেরিয়াল নাউন বলে ফেলো, এটা কিন্তু ঠিক না। শরবতকে তুমি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা না, কিন্তু এটা তৈরি করতে যে চিনি লাগছে ওটাকে তুমি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবা। যেমন দেখো অয়েল, ওয়াটার, মিল্ক, গ্যাস, আয়রন, সোপ, ড্রিঙ্ক, গোল্ড, রাইস, উড, এগুলোকে তুমি ম্যাটেরিয়াল নাউন বলতে পারতেছো। কথা বোঝা গেছে? তাহলে ম্যাটেরিয়াল নাউন এর মধ্যে আর আশা করি ভুল কোনো কিছু হবে না। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপকরণ কি কি লাগবে। কথা বোঝা গেছে? এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা এখন চেঞ্জগুলো দেখি। দেখো ম্যাটেরিয়াল নাউন কখনো কখনো কিন্তু
কমনে পরিবর্তিত হয়। কিভাবে কমনে পরিবর্তিত হয় দেখো দেখো আহ, আমরা সবসময় একটা জিনিস দেখবো কি, চ্যারিটি এটা কিন্তু হইতেছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? এখন তোমাকে একটা কথা বলে রাখি, চ্যারিটি এমনি সময় অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যদি আমি বলি দ্য চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাই একজন ব্যক্তি, তো হাতেম তাইয়ের চ্যারিটি, তখন ওই চ্যারিটিটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না। তুমি এখনো ফোনে সার্চ করলে দেখবা যে কোনো কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউন লেখা আছে, চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট না, চ্যারিটি অফ হাতেম তাই, এখানে চ্যারিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন লেখা আছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি হবে বলতো, এটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে এটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এটা আমরা নিচের দিকে দেখতেছি। আপাতত মনে রাখো যে ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। দ্য চ্যারিটি অফ হাতেম তাই, দ্য চ্যারিটি, চ্যারিটির আগে কি আছে? দা, পরে আছে অফ। এইটাই হইতেছে রেড অ্যালার্ট, আগে দা আছে পরে অফ আছে। তার মানে তোমাকে বুঝতে হবে চ্যারিটি এমনি সময় তো ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, আগে দা পরে অফ যখন হয়ে গেছে তখন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনি দেখো, যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসবে, এই ম্যাটেরিয়াল নাউনও যখন কমন নাউনে কনভার্ট হয়ে যায় না, এই সেম কেস, এর আগে যখন দা বসবে আর পরে যখন অফ বসবে তখন সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যাবে, সেটার ম্যাটেরিয়াল নাউন থাকবে না। যেমন হইতেছে, একটু দেখো এখানে কি একটা ভালো উদাহরণ পাবো আমরা? এখানে ভালো উদাহরণ নাই। আচ্ছা, এটা 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 দেখো, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড। এখন কথা হইতেছে যে এমনি সময় ওয়াটার ছিল ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, এই ক্ষেত্রে কোনো সন্দেহ ছিল না। কিন্তু যখন আমরা বলছি দ্য ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার পানি, যখন আমরা বলছি দ্য ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার পানি যখন বলছি, তখন সেই ওয়াটারটা কি হয়ে গেছে? সেই ওয়াটারটা হয়ে গেছে কমন নাউন। কথা বোঝা গেছে? দ্য ওয়াটার অফ গঙ্গা, সেই ওয়াটারটা হয়ে গেছে কমন নাউন। ঠিক তেমনই অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল? চ্যারিটি। কিন্তু যখন বলবো দ্য চ্যারিটি অফ হাতেম তাই, তখন সেটা কনভার্ট হয়ে যায়। কথা বোঝা গেছে? এইগুলো আরো আমরা নিচের দিকে জানবো। তো চলো আমরা একটু নিচের দিকে জানার চেষ্টা করি। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, এরপরে আমরা কোনটা কোনটাতে কনভার্ট হচ্ছে এটা জানবো। অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু দেখার চেষ্টা করো। অ্যাবস্ট্রাক্ট নাউনই সব থেকে বেশি আসে, এইভাবে আসবে যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য সব অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তোমার চিনে থাকা দরকার, বুঝতে পারছো? এখন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিভাবে চিনতে পারি? শোনো, সবসময় মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউন হইতেছে এমন জিনিস যেটাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, আঘাত করা যাবে না, কিন্তু অনুভব করা যাবে, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলতেছি। তো সব থেকে বড় কথা কি, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু সাফিক্স আছে, মানে শব্দের শেষে যেমন অনেস্টি, টিওয়াই যদি সংযুক্ত থাকে তাহলে আমরা চিনে যাবো যে ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সবগুলো সাফিক্স আমাদেরকে মুখস্থ করতে হবে। সাফিক্সগুলো আমি লিখে রেখেছি, এই যে একটু ভালো করে খেয়াল করো। এই যে দেখো, এই শব্দগুলো যদি তুমি দেখো, কোথায় গেল? হ্যাঁ, এই শব্দগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে এগুলো হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে শিপ শেষে আছে না, শিপ, নেস, তারপর হচ্ছে নেস, অনেস্টি, টিওয়াই আছে না, এই যে এই জিনিস শব্দের শেষে যখন এই সংযুক্ত থাকবে, নেস, তারপর হচ্ছে মেন্ট, এই দেখো নেস, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি আরেকটু যাই, আর একটু কাওয়ারেজ, এজিই সংযুক্ত থাকবে, তখন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শোনো, সবসময় এই বুদ্ধি খাটাইতে যায় না, এতটুকু জাস্ট মাথায় রাখো যে যেটাকে আমরা ধরতে পারতেছি না, ছুতে পারতেছি না, আমরা জাস্ট অনুভব করতে পারতেছি, সেটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই সাফিক্সগুলোর মধ্যে লাভের ভিই এটা নাই, তার মানে কি লাভ আসলে তুমি আনসার করতে পারবা না? তোমার অবশ্যই আনসার করা উচিত, কারণ আমরা বুঝতে পারতেছি যে এটা ইন্দ্রিয় দ্বারা আমরা ইয়া করতে পারতেছি না। আর শোনো, নাউন হইতেছে একদম পুরো পানি হয়ে যায় কখন জানো? যখন তুমি এলিমিনেট করতে পারো। সাপোজ ধরো তোমার পরীক্ষায় দিল যে লাভ, ধরে নাও লাভ পরীক্ষায় দিছে, এখন তুমি একটা একটা করে বাদ দাও। আচ্ছা, লাভ কি প্রপার নাউন হইতে পারে ভাই? লাভ প্রপার নাউন না? প্রপার নাউন তো না, কারণ প্রপার নাউন হচ্ছে বড় হাতে থাকে, এটা আমরা জানি, প্রপার নাউন না। আচ্ছা, তারপরে কালেকটিভ নাউন অনেকগুলো মিলে একটা গঠিত হয়েছে না, কালেকটিভ নাউনও না, প্রপার নাউন গেল, কালেকটিভ নাউন না গেল। ম্যাটেরিয়াল নাউন, এটা কি কোনো উপকরণ? না, ম্যাটেরিয়াল নাউনও না। আর তারপর হচ্ছে কমন নাউন। কমন নাউন তো আমরা অলরেডি দেখছি, যে বোতল পৃথিবীর সব বোতল, গাছ পৃথিবীর সব গাছ, গেঞ্জি পৃথিবীর সব গেঞ্জি, এগুলো আমরা অলরেডি দেখছি। কমন নাউনও না, বাকি থাকলো একটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম যখনই পাবা না, এলিমিনেট করবা, দেখবা যে শেষে সর্বোচ্চ দুটো থাকতেছে, ওই দুটার মধ্যে সিদ্ধান্ত নাও অনেক বেশি সহজ। নাহলে একটা জিনিস নিলে ওইটা কোন পার্স, কোন নাউন, এটা খুঁজতে মাথা ঘাটে যায় একদম, বুঝতে পারছো? এই জন্য এলিমিনেট করতে হয়। আচ্ছা, এবার একটু দেখো, তাহলে শিখছো যেটাকে আমরা ছুঁইতে পারতেছি না, দেখতে পারতেছি না, জাস্ট আমরা অনুভব করতে পারতেছি, আঘাত করতে পারতেছি না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তারপরেও কিছু কিছু জিনিস আছে, সাফিক্স আছে, যেগুলো শব্দের শেষে যদি সংযুক্ত থাকে তাহলে আমরা চিনে যাবো যেটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কখনো কখনো এমন শব্দ আসতে পারে, কাওয়ারেজ, ধরো যে কাওয়ারেজ মানে যে সাহস, এটা তুমি জানো না, তাহলে তুমি এখন কেমনে বুঝবা যে এটাকে আমরা টাচ করতে পারবো কিনা বা অনুভব করতে পারবো কিনা? তুমি তো জানো না, এই জন্য সাফিক্সগুলো মনে রাখা দরকার। এখন এই সব সাফিক্স মনে রাখা আমাদের জন্য কষ্টকর, এই জন্যই আমাদের বইটা কালেক্ট করতে বলতেছি, বই জিনিসগুলো খুব সুন্দর করে আমরা উপস্থাপন করা ট্রাই করছি। তো এখানে আমরা একটা ছন্দ দিছি, দেখো, এই ছন্দের মাধ্যমে আমরা সবগুলো মুখস্থ রাখতে পারবো, এই ছন্দের মাধ্যমে আমরা সবকিছু মুখস্থ রাখতে পারবো। যেমন হচ্ছে দেখো, আচ্ছা, ওই যে বাঙালি ম্যাট্রিমনি দেখছো না, ম্যাট্রিমনি যেখানে হচ্ছে ছেলেদের আর মেয়েদের
মানে বিস্তারিত দেওয়া থাকে, ওইখান থেকে ছেলে বা মেয়ে সিলেক্ট করে পছন্দ মতো, তাই না? তো আমরা ছন্দটা একটু দেখতেছি, দেখো কোন কাওয়ারেজে মানে কোন কাওয়ারেজে ম্যাট্রিমনিতে ছেলের হাইট আর অ্যাটিটিউড দেখে ছেলে চয়েস করে উইটনেস মানে সাক্ষী, বুঝছো, উইটনেস ছাড়াই পুরা প্লেজারে অ্যাগ্রিমেন্ট সই করছে, মানে কোন সাহসে? এটা তো উচিত না। আগে পরিবারের সবাই দেখা উচিত, একজন ঘটক থাকা উচিত, পরিবারের দুই পক্ষ থেকে দেখবে ছেলে ভালো কিনা মন্দ কিনা, এসব কিছু দেখবে। এটা কিছু করা নাই, জাস্ট দেখছে কি ছেলের হাইট আর অ্যাটিটিউড দেখছে, দেখে অ্যাগ্রিমেন্ট সই করে দিছে, বিয়ের অ্যাগ্রিমেন্ট সই করে দিছে। ওইটাই বলতেছে যে ম্যাট্রিমনিতে জাস্ট ছেলের হাইট আর অ্যাটিটিউড দেখে, দেখো কোন কাওয়ারেজে ম্যাট্রিমনিতে ছেলের হাইট আর অ্যাটিটিউড দেখে ছেলে চয়েস করে উইটনেস মানে সাক্ষী ছাড়া কিন্তু কখনো মুসলিমের বিয়ে হয় না। তো ওনারা এটা করছে আর কি, উইটনেস ছাড়াই পুরা প্লেজারে মানে পুরো আনন্দে কি করছে, অ্যাগ্রিমেন্ট সই করছে। মানে অ্যাগ্রিমেন্ট সই করছে মানে অ্যাগ্রিমেন্ট ছাড়াই বিয়ে করছে আর কি, সই করছে না, অ্যাগ্রিমেন্ট ছাড়াই বিয়ে করছে। তো এটা তো অনুচিত করছে, বেআইনি কাজ করছে। তো এটাই বলছে যে এর কোনো সরকারি অ্যাপ্রুভাল নাই, এটা কিন্তু কোনো সরকারি অ্যাপ্রুভাল নাই। এটা টেরোরিজম মানে হইতেছে কি বলতো, টেরোরিজম মানে হইতেছে জঙ্গিবাদ। আচ্ছা, টেরোরিজমের থেকে কম কি? এটা যে এই বেআইনি যে কাজটা যে করলো, টেরোরিজমের থেকে এটা কম কি? সেম অপরাধ। তো ওইটাই বলছে আর কি। আচ্ছা, তাহলে এই শব্দগুলো মনে রাখতে পারছো? এখন দেখো শব্দগুলো শেষে কি আছে, এই যে কাওয়ারেজের শেষে এজিই আছে, ম্যাট্রিমনিতে MONENY আছে, চয়েসের শেষে ICE আছে, প্লেজারের শেষে URE আছে, তারপরে GST, এখানে GST হবে, তারপরে টেরোরিজম ISM আছে। তো এই সাফিক্স গুলো থাকলে কি হবে, সেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আরো কিছু সাফিক্স আছে, একটু দেখে নাও। এগুলো মনে রাখা তেমন কোনো কঠিন বিষয় না। এই যে দেখো CYTYTHRY হুডডমশিপ শনশনিয়ন, তাহলে কিভাবে হবে? হুডডমশিপ শনশনিয়ন CYTYTHRY, হুডডমশিপ শনশনিয়ন CYTYTHRY, হুডডমশিপ শনশনিয়ন CYTYTHRY। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন থেকে মনে থাকবে। এখন চলো আমরা তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তো 100% ক্লিয়ার করে ফেললাম, তাই না? সরি আমরা এখানে কি করছি, দাঁড়াও তো। আচ্ছা, এই যে এখানে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে ছিল, বুঝছো? কিন্তু মেইন ছকটা ছিল নিচে, এই যে এটা হইতেছে সেই ছকটা। এই যে এখানে হচ্ছে একদম ওই সাফিক্স সহকারে দিছে, যে শিপ সাফিক্সের জন্য ফ্রেন্ডশিপ, তারপর হচ্ছে কিংশিপ, অনারশিপ, এই যে অ্যাটিটিউডের টিউড ছিল, ওই টিউড দিয়ে কি কি হয়, হ্যাঁ, তারপরে অ্যাপ্রুভাল AL দিয়ে কি কি হয়, হুড থাকলে ম্যানহুড, মাদারহুড, চাইল্ডহুড, ডম থাকলে উইজডম, ওই যে হুড ডম শিপ শিখলাম না আমরা, মনি থাকলে ম্যাট্রিমনি থেকে ম্যাট্রিমনি, তারপরে হচ্ছে টেস্টিমনি, তারপরে রেড থেকে এটা কি ভুল আছে নাকি, না ঠিক আছে, হেট্রেড, তারপর হচ্ছে অ্যাগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, এসব কিছু আর কি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এর বাইরে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের পড়ার প্রয়োজন নাই। এখন তাহলে তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বিউটি ইজ ট্রুথ, এখানে বিউটি কি? বিউটি হইতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ বিউটি সৌন্দর্য, এটাকে আমরা টাচ করতে পারতেছি না, আঘাত করতে পারতেছি না, শুধুমাত্র এটাকে আমরা অনুভব করতে পারতেছি। তবে এই অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু অন্য নাউনে কনভার্ট হয়। এই সব কিছু এখন আমরা দেখবো যে কোনটাতে কনভার্ট হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষায় যদি আসে যে এটি কাইন্ডনেস কোন ধরনের নাউন, তুমি অ্যান্সার করতে পারবা না? আশা করি অ্যান্সার করতে পারবা। এখন একটু নিচের দিকে আসো। এগুলো সব ওই সেম কথাই বলছে যে ফরগিভনেস, ক্ষমাশীলতা, এটা হচ্ছে কোন নাউন, তো সব কিছু এখানে বলে দিছে। আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে আসি। পুরো টপিকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিচেরটা, আমাদের বই এরকম করে লেখা আছে। তো কি বলা আছে দেখো তো, অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজড অ্যাজ কমন। অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে কখন? অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে কখন ব্যবহৃত হচ্ছে? এই যে যখন আমরা বলছি যে চ্যারিটি অফ হাতেম তাই, চ্যারিটি যখন এমনি ছিল এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, কিন্তু যখন এটা দ্য চ্যারিটি অফ হাতেম তাই হয়ে গেছে তখন সেটা হয়ে যাবে কমন নাউন। আগে আসছে দ্য, পরে আসছে অফ, ওই যে একটু আগে যেমন দেখলাম। ঠিক তেমন যদি আরেকটা কথা বলা হয়, শি ইজ আ বিউটি, এখন কিন্তু এই বিউটি মানে সৌন্দর্য কিন্তু ছিল, তাই না? কিন্তু এটা এখন একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে। অর্থাৎ এক কথায় এর আগে আমরা আর্টিকেল বসাচ্ছি এ বা অ্যান, শি ইজ এ বিউটি। এমনি বিউটি ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটাকে আমরা যখন এ বা অ্যান দ্বারা সংযুক্ত করব, এ বিউটি যখন সংযুক্ত করে দিচ্ছি তখন সেটা হয়ে গেছে কি কমন নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউনে কখন কনভার্ট করবে? যখন আমরা দ্য ড্যাশ ড্যাশ অফ, দ্য চ্যারিটি অফ হাতেম তাই করব বা এর আগে আর্টিকেল সংযুক্ত করবো, তখন সেটা কমন নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরেরটা আসা, কালেকটিভ নাউন কখন আমরা কমন নাউনে কনভার্ট করতেছি। আচ্ছা, কালেকটিভ নাউন পড়ানোর সময় তোমাদেরকে বারবার আমি বলছিলাম, আচ্ছা এখানে কি এস বা ইএস সংযুক্ত করা আছে? তোমরা বলছিলা না। হ্যাঁ, ওইটাই বলতেছি। কালেকটিভ নাউনের সামনে যদি তোমরা সংখ্যা সংযুক্ত করো বা ওইটাকে প্লুরাল করো, একটা কথাই মনে রাখবা, প্লুরাল যদি করো, কারণ সংখ্যা বসালে তো ওটা আলটিমেটলি প্লুরালই হয়ে যাচ্ছে। তুমি যদি ক্লাসের সাথে আগে যদি 10 বসাও তাহলে ওটা প্লুরাল হয়ে যাচ্ছে না, বিশেষ সংখ্যক হয়ে যাচ্ছে না। সো খালি মনে রাখবা যে প্লুরাল করা যাবে না।
প্লুরাল করলেই ওইটা আর কালেক্টিভ নাউন থাকে না। ক্লাস যখন ছিল, একটা ছাত্রকে তো আমরা সিঙ্গুলার ভাবে বলতেছি, কিন্তু অনেকগুলো ছাত্র মিলে যখন একটা ক্লাস গঠন করলো তখন সেটা কিন্তু কালেক্টিভ নাউন হয়ে গেছিল। এই ক্লাসের আগে যখন আমরা সংখ্যা বসাবো বা ক্লাসকে যখন আমরা প্লুরাল করবো, ক্লাসেস, এটা দেখো 10 ক্লাসেস, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এরকম আরো আছে, দেখো আর্মিস প্লুরাল করে দিছে, তো প্লুরাল করলে সেটা হয়ে যাবে কমন নাউন। তারপর কমন নাউন বিকামস প্রপার নাউন। কমন নাউন কখন প্রপার নাউন হয় সেটা আমি একটু দেখাচ্ছি। শোনো, ফাদার, এই যে আছে না ফাদার, ফাদার কিন্তু কমন নাউন, বাবা, পৃথিবীর সকল বাবা। কিন্তু এখানে এই ফাদারটা আসলে কি করছে দেখো, এই ফাদারটা কিন্তু বড় হাতের দিছে। এমনি সময় কি মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, এখানে ফাদার এফ বড় হাতের লিখো না, কারণ এখানে একটা প্রপার নাউন বুঝাইছে। লেট আওয়ার ফাদার ব্লেস আস অল, আমাদের পিতা আমাদের উপর আশীর্বাদ করুন। এখানে পিতা বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, বুঝছো? তাদের যে ঈশ্বর তাকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই ফাদার মানে পৃথিবীর সকল বাবাকে বোঝানো হয় নাই। এত কিছু তোমার মাথার মধ্যে ঢোকানোর দরকার নেই। তুমি দেখছো যে এখানে হচ্ছে বড় হাতের লিখছে, তোমাদেরকে শিখেছি যে বড় হাতের থাকলে সেটা প্রপার নাউন হচ্ছে। সো তুমি এটা নিঃসন্দেহে দিয়ে দিবা যে এটা কিন্তু এখন আর কমন নাউন নাই, এটা হয়ে গেছে প্রপার নাউন। কথা বোঝা গেছে? আচ্ছা, আই হ্যাড নেভার বিন টু দ্য স্টেটস, দ্য ইউএসএ। আচ্ছা, আই হ্যাড নেভার বিন টু দ্য, এখানে আর একটা যদি লাইন দিতাম তাহলে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হইতো। আচ্ছা, স্টেট, স্টেট মানে হচ্ছে রাজ্য। তো এখানে স্টেট বলতে পৃথিবীর সকল রাজ্যকে নির্দেশ করে না, এখানে ইউএসএ কে বোঝানো হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই এটা কি বড় হাতের হয়েছে, তাই না? তো এই জন্য এটা হয়ে গেছে কি বলতো, এটা এখন আর প্রপার নাউন না, কমন নাউন নাই। পৃথিবীর সকল রাজ্যকে বোঝানো হয় না, এখানে জাস্ট ইউএসএ কে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এখানে আরেকটু বিস্তৃত যদি থাকতো তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারতা যে কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। এবার এটা একটু দেখো, কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে, এটা তোমাদেরকে বুঝাইছি। দেখো, বিস্ট মানে হচ্ছে পশু, কিন্তু যখন বলছে চেক দ্য বিস্ট ইনসাইড ইউ, তোমার মধ্যে পশুত্ব, দেখো পশুকে আমরা টাচ করতে পারি, এই জন্য এটাকে আমরা কমন নাউন বলতেছিলাম, কোনো সমস্যা নাই। পশুকে আমরা টাচ করতে পারি, কিন্তু পশুত্বকে কি আমরা টাচ করতে পারি? তোমার মধ্যে পশুত্বকে দমন করো না, এটা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। আবার দ্য মাদার ইন হার অ্যারোস, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। মাদার এমনি সময় হলে মা, মাকে আমরা টাচ করতে পারি, কিন্তু তার মধ্যে মাতৃত্বকে আমরা টাচ করতে পারি, কবিত্ব টাচ করতে পারি, পিতৃত্ব টাচ করতে পারি না। এই জন্য এগুলো হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এমনি সময় কিন্তু কমন নাউন ছিল, এখন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, আচ্ছা এগুলোর অতটা প্রয়োজন নাই। এরপর আমরা দেখি নাউন হচ্ছে কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, মানে ডিটারমাইনারের মধ্যে আমরা ঢুকে গেছি মোটামুটি। তো নাউনকে আমরা কাউন্ট করতে পারবো, মানে গুনতে পারবো, কখনো কখনো আমরা গুনতে পারবো না। তো কখন গুনতে পারবো কখন গুনতে পারবো না সেটা তো আমরা জানি। যেমন যদি দুধ হয় তাহলে দুধকে আমরা গুনতে পারবো না, কিন্তু এটাই যদি গরু হয় তাহলে গরুকে আমরা গুনতে পারবো। তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শোনো, এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আফিউ দাফিউ মনে রাখবা, আফিউ দাফিউ, এই জিনিসটা একটু মনে রাখবা, আফিউ দাফিউ। এখানে কি বলছে, আসলে আফিউ মানে হইতেছে আ ফিউ, আর দাফিউ মানে হইতেছে দা ফিউ, আর শুরুতে শুধুমাত্র ফিউ থাকে। এমন কথা হইলো যে ফিউ এর একটা এক্সট্রা অর্থ আছে, কিন্তু ওভারঅল এখন মনে রাখো ফিউ মানে হচ্ছে কিছু সংখ্যক। ওভারঅল যদি বলি আলাদা আলাদা অর্থ আছে, ওইটার উপরে না যায়। এখন ওভারঅল বলি যে ফিউ মানে হচ্ছে কিছু সংখ্যক। এখান থেকে বোঝা যাচ্ছে আমি যখন বলতেছি সংখ্যক, তার মানে নিশ্চয়ই ওটাকে সংখ্যা আকারে গণনা করা যায়। তবে তাহলে আমরা এটা কি বুঝতে পারতেছি যে এটা ইউজ হয় কিসের ক্ষেত্রে, এটা ইউজ হবে কাউন্টেবল নাউন যেগুলো আছে না, কাউন্টেবলের ক্ষেত্রে এটা ইউজ হবে। কিন্তু যদি কাউন্টেবল না হয়ে থাকে এটা, তাহলে আমরা কিভাবে ইউজ করব? কাউন্টেবল যদি না হয়, যদি দুধের ক্ষেত্রে, তখন হবে হচ্ছে এখানে আফিউ দাফিউ হয়েছে না, ফিউ এর জন্য আমরা নিব হচ্ছে টিল, LITTLE, লিটিল, আর এটা হচ্ছে আ লিটিল, তারপরে হচ্ছে দা লিটিল। অর্থাৎ এই সেম জিনিস, শুধুমাত্র এগুলা যেগুলো গুনতে পারি কাউন্টেবলের জন্য, আর এই যে এই পাশের যেগুলো দেখতে পারতেছো এগুলো হইতেছে গুনতে পারবো না, আনকাউন্টেবল। কথা বুঝতে পারছো? গুনতে পারবো না যেগুলা। এখন এই ফিউ, আফিউ আর দাফিউ এগুলোর জন্য এক্সট্রা অর্থ আছে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। শোনো, এখানে কি আমি লিখে রাখছি সুন্দর করে জিনিসটা? আচ্ছা, এখানে একটু দেখো। আচ্ছা, এখানে বেশ কিছু কথা বলছে, তোমাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই। কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে, আর্টিকেল মানে হচ্ছে AND। তো এ কখন বসাতে পারবো? যখন আমরা গুনতে পারবো, একটা হিসেবে ঘোষণা করতে পারবো, তখন তো আমরা এ বসাতে পারবো। সো আমরা সিম্পলি বুঝতে পারতেছি যে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো। তারপরে দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক, হ্যাঁ আমরা 5 কাউস বলতে পারবো। যদি আমরা নাই গুনতে পারি তাহলে তো আমরা 5, 6 এগুলো বলতে পারবো না। দুধের ক্ষেত্রে আমরা 5 মিল্ক বলতে পারবো না, তাই না? আচ্ছা, ওইটাই বলছে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আর্টিকেল বসবে না এবং সংখ্যাবাচক শব্দ বসবে না, ঠিক আছে? ওইটাই বলছে। এখন দেখো ডিটারমাইনার গুলো দেখো, দেখছো ফিউ, আফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, ম্যানি, ম্যানি অফ। আরেকটা কথা বলি, ম্যানি আর মাছ আছে, বুঝছো? ম্যানি ইউজ হয় যেগুলো গুনতে পারি কাউন্টেবলের ক্ষেত্রে, আর মাছ ইউজ হয় হচ্ছে মাছ অনেক। ম্যানি মানে অনেকগুলো, ম্যানি মানে হচ্ছে অনেকগুলো। এখানে তুমি গুনতে পারবা
ম্যানি ইউজ হবে কাউন্টেবলের ক্ষেত্রে, মাচ ইউজ হবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। এখন এগুলোর আবার একটা অর্থ আছে, এখানে কিছু আর বেশ কিছু লেখা আছে, সাম, সাম অফ, মোর, মোস্ট, এগুলো একটু দেখে নিবা যে লর্ডস, এগুলো এই শব্দগুলা কাউন্টেবল আর আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে আমরা ব্যবহার করতে পারবো, যে এগুলো যেগুলো দিয়ে দিছি। আচ্ছা, এরপরে দেখো নগণ্য বা যে কোনো সময় কারণ চলে যেতে পারে। আচ্ছা, নগণ্য বা নাই বললেই চলে। এখন এইগুলো একটু দেখি যে ফিউ, আফিউ, দাফিউ এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে দেখো, আচ্ছা নগণ্য বা নাই বললেই চলে, তখন আমরা ফিউ ব্যবহার করব। যদি আমি বলি যে আমার বন্ধু নাই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, বুঝছো? তোমরা অনেকে মনে করো যে ফিউ মানে হচ্ছে কিছু সংখ্যক, আমার কিছু সংখ্যক বন্ধু আছে, না, ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, নাই প্রায়। আচ্ছা, তাহলে কিছু সংখ্যক, সরি, নাই বললেই চলে, তখন আমরা কি ব্যবহার করব? ফিউ। তো এটা তো ব্যবহার করতেছি কাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবলের ক্ষেত্রে কি ব্যবহার করব? ফিউ এর জন্য লিটিল, আমরা একটু আগে দেখে আসলাম, তাই তো? সেম জিনিস, নাই বললেই চলে, যদি বলি দুধ নাই বললেই চলে, তো ওটা তো গুণা যায় না, তো ওই জন্য আমরা ফিউ ব্যবহার করতেছি না, তো ওই যে লিটিল ব্যবহার করতেছি। ফিউ আর লিটিল দুই ভাই। আচ্ছা, এরপরে দেখো তাহলে আ ফিউ কোন জায়গায় ব্যবহার করব? যখন অল্প কয়েকটা সামথিং, তখন আমরা আ ফিউ ব্যবহার করব। আর এটাই যদি আনকাউন্টেবলের জন্য হয়, অল্প কিছু, তখন আমরা আ লিটিল ব্যবহার করব। তারপরে দেখো দা ফিউ কি জিনিস? এই দা ফিউ কি জিনিস? দা ফিউ মানে হইতেছে অল্প কিছু, কিন্তু ওইখানে যতগুলো আছে সবগুলা। তো এটা ছোট করে বোঝাই। একটা ক্লাসের মধ্যে ধরো যে 50 জন স্টুডেন্ট আছে, আমি বললাম যে কিছু সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করে নাই। প্রথম কেস খেয়াল করো, এখন ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তুমি বলতেছো কিছু সংখ্যক স্টুডেন্ট পড়া করে নাই, তখন তুমি আফিউ বলতেছো। ফার্স্ট কেস গেল। তো এখানে আফিউ হবে, কারণ অল্প কিছু বোঝাতে আফিউ ইউজ হয়। এখন ধরো যে ক্লাসে স্টুডেন্ট আছেই অল্প, 3 জন স্টুডেন্ট আছে, তুমি এখন বলতেছো যে ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট পড়া করে নাই। এখন কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, ওই 3 জন এটাও কিন্তু অল্প সংখ্যকই, কিন্তু ক্লাসে যতগুলো আছে সবগুলাই ওই 3 জনই যে ক্লাসে ছিল। কথা বুঝতে পারছি? আফিউ মানে হইতেছে কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক, আর দাফিউ মানে হইতেছে অল্প কিছু সংখ্যক, কিন্তু এখানে যতগুলো আছে সবগুলা। আমি কি বুঝাতে পারছি? আশা করি বুঝাতে পারছি। তাহলে দা ফিউ এর জন্য এটা যদি আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়, তখন দা লিটিল হবে। দা ফিউ এর জন্য এখানে হবে দা লিটিল। তাহলে ফিউ কি জিনিস, আফিউ কি জিনিস, দা ফিউ কি জিনিস, এই সব কিছু বুঝতে পারছো? দুইটার মানে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আসো। তো এটাই বলছে, এটাই পরীক্ষাতে দিবে যে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস। ড্যাশ ফ্রেন্ডস, এখন এখানে কি বসাবো? বন্ধুর জন্য তো লিটিল বসে না, ওইটা তো আমরা গুনতে পারি। তো ওইখানে আমরা হচ্ছে ফ্রেন্ডস ইউজ করছে। দেখো এখন ফিউ করব নাকি আফিউ করব? দেখো এখানে যখন ইউজ করছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে তুমি বুঝতে পারতেছো প্লুরাল। আমরা তো জানি যে ফিউ মানে নাই বললেই চলে, বাট এখানে ফ্রেন্ডস বলছে, মানে কিছু বন্ধু তো আছে, তার মানে নিশ্চয়ই এখানে ফিউ ব্যবহার করা যাবে না, আমাদেরকে আফিউ ব্যবহার করতে হবে, কারণ ফ্রেন্ডস দিয়ে তারা বুঝাচ্ছে অলরেডি যে হ্যাঁ কিছু সংখ্যক বন্ধু কিন্তু আছে। আর আমরা যদি খালি ফিউ লিখতাম, ফিউ মানে কিন্তু নাই বললেই চলে, নাই বললেই চলে, কিন্তু এখানে ফ্রেন্ডস দিছে, ফ্রেন্ডস প্লুরাল করছে, আমরা এখানে বুঝতে পারছি যে না, নাই বললেই চলে বিষয়টা এরকম না, আছে কিছু বন্ধু আছে, এই জন্য আমরা আফিউ ইউজ করছি। তো এইটাই তারা জানতে চাবে, তারা আসলে জানতে চাবে যে আফিউ এর অর্থ তুমি বোঝো নাকি, আর লিটিলের অর্থ বোঝো নাকি, ফিউ এর অর্থ বোঝো নাকি। যেমন এখানে হচ্ছে তারা লিটিল দিল, তো বন্ধুর জন্য যে লিটিল ব্যবহার করা যায় না সেটা তো আমরা জানি, তো ওইটাই বুঝালাম এতক্ষণ ধরে, ওইটাই আমরা বুঝাইতেছিলাম। এই এমসিকিউ গুলো সেইটাই। তুমি যদি এখানে একটু দেখো যে পেয়ালায় অল্প দুধ আছে, তো কোথায় গেল কোথায় গেল, আমার বন্ধু নেই বললেই চলে, এটার ইংলিশ কি হবে? তো নেই বললেই চলে মানে হচ্ছে ফিউ দিতে হবে তখন। তো এইটাই তারা জানতে চাবে যে ফিউ এর অর্থ বোঝো কিনা, ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে নাকি আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এই জিনিসটা বোঝো কিনা। আচ্ছা, একটু নিচের দিকে আসো। এই যে এখানে বেশ কিছু জিনিস আছে, নিচের শব্দগুলো নন কাউন্ট আর আনকাউন্টেবল একই কথায়। আনকাউন্টেবল তো এগুলো পূর্বে এ বা অ্যান বসবে না, এগুলোর সাথে এস বা ইএস সংযুক্ত হবে না, বুঝতে পারছো? এগুলো হইতেছে আনকাউন্টেবল, আমরা গুনতে পারি না, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কিন্তু প্রত্যেকবার আসে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও তো। শোনো, অ্যাডভাইস, উপদেশ, এর মধ্যে সব থেকে বড় সমস্যা হয় কোনগুলো জানো? ইকুইপমেন্ট। শোনো, ইকুইপমেন্ট আমরা গুনতে পারবো না, বুঝতে পারছো? তোমরা অনেকে এই জিনিসগুলো ভুল ভুল করো। এই যে নলেজ আমরা গুনতে পারবো না, পেশেন্স ধৈর্য গুনতে পারবো না, প্রপার্টি এগুলো আমরা গুনতে পারবো না। এখন কথা হইতেছে কি, সব থেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে হইতেছে নিউজ। তোমরা মনে করো যে নিউজ হয়তো গুনতে পারবো না, নিউজ গোনা জিনিস না, গোনার জিনিস না এটা, বুঝতে পারছো? আচ্ছা, হোমওয়ার্ক, ইনফরমেশন, সিনারি, সিনারি আমরা গুনতে পারবো না, এই প্রত্যেকটার ব্যাখ্যা আছে আমি যদি ক্লাসে দিতে চাই। যেমন হচ্ছে তুমি যদি মনে করো যে সিনারি মানে হচ্ছে ছবি, তো গোনা যায় না, তুমি একটা ট্রেনে করে যাইতেছো, দুই পাশ দিয়ে দুই সিনারি মানে দুই পাশ দিয়ে হচ্ছে পার হয়ে যাচ্ছে গ্রাম বাংলার, এই সব কিছু মিলে সিনারি হয়, এগুলোকে গোনা যায় না। আশেপাশে যা পরিবেশ, তুমি সামগ্রিক পরিবেশ দেখতেছো, এগুলো মিলে সিনারি হয়, বুঝতে পারছো? তো এই সব মানি, মানে আমরা শোনো, এই যে এইটাও অনেকে ভুল করে থাকে যে মানি কিভাবে আনকাউন্টেবল নাউন হয়, প্রত্যেকটার ব্যাখ্যা আছে, আমি দিতে চাইলে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া যাবে। যেমন হচ্ছে মানি,
এই মানি আমরা গুনতে পারি না। আমরা চাইলে টাকা গুনতে পারি, আমরা চাইলে রুপি গুনতে পারি, আমরা চাইলে হচ্ছে ডলার গুনতে পারি, কিন্তু মানি গোনা যায় না। আবার ফার্নিচার, তুমি এটা বলতে পারবে না যে আমাকে একটা ফার্নিচার দেন, এটা বলা যাবে না। ঘরে যা কিছু আছে সব কিছু মিলেই ফার্নিচার। তুমি বলতে পারো আমাকে একটা ড্রেসিং টেবিল দেন, আমাকে একটা খাট দেন, তুমি একটা ফার্নিচার এটা বলতে পারো না। আবার ইকুইপমেন্ট, তুমি ওই বক্সে যা কিছু আছে, ধরো যে তুমি বলতে পারো যে আমাকে একটা টেস্টার দেন বা আমাকে একটা টেপ ফিতা দেন, কিন্তু তুমি আমাকে একটা ইকুইপমেন্ট দেন এটা বলতে পারবা না। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু দেখে নিও, এইগুলো খুবই একদম কমন। এগুলো হইতেছে আনকাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা সংখ্যা বসাইতে পারবো না, আমরা আর্টিকেল বসাইতে পারবো না, তাই না? আচ্ছা, এরপর একটু দেখো। তবে ইডিওমেটিক ফ্রেজ ব্যবহার করে আমরা এটাকে যেমন হচ্ছে প্লুরাল করতে পারি, যেমন অ্যাডভাইস, এটাতে অ্যাডভাইসেস আমরা বসাইতে পারবো না, একটু আগে দেখলাম। আবার এইটার সামনে আমরা সংখ্যাবাচক শব্দ বসাইতে পারবো না, কিন্তু আমরা আ পিচ অফ অ্যাডভাইস করতে পারি, টু পিচ অফ অ্যাডভাইস করতে পারি। বুঝতে পারো? আ পিচ, টু পিচ এরকম করতে পারি। ঠিক আছে, আমরা এটার সাথে এস বাই এস সংযুক্ত করে প্লুরাল করতে পারবো না, আবার এর সামনে হচ্ছে সংখ্যা বসাতে পারবো না, টু অ্যাডভাইসেস বলতে পারবো না, কিন্তু আমরা আ পিচ, টু পিচ এরকম করে বলতে পারবো। বুঝতে পারছো? এটা এখানে বলছে যে ইডিওমেটিক ফ্রেজ ব্যবহার করে আমরা এগুলোকে হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, এটাই বলছে। এগুলো তোমরা একটু দেখে নিও, এমসিকিউ সেটাই বলছে। এগুলো জাস্ট তোমরা একটু চাইলে দেখে নিতে পারো, স্ক্রিন পজ করে। এগুলোই লেখা আছে। এই যে যেমন সোপ, সাবান, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে। বুঝতে পারছো? সো তুমি এগুলাকে হচ্ছে গুনতে পারবে না। এগুলাকে আমাদের কি করতে হবে? আমাদেরকে এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে, আর এটাকে যদি প্লুরাল করতে চাই তাহলে আ পিচ, দা পিচ এগুলো ইউজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্ত। এগুলো ছিল নাউন এবং ডিটারমাইনার সংক্রান্ত সবকিছু। আশা করি তোমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।